আমাদের আগের আলোচনাগুলোতে আমরা গর্ভাবস্থার যত্ন, পুষ্টি, অ্যানিমিয়া প্রতিরোধ আর অ্যান্টিনেটাল চেকআপ বা এএনসির গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, যেগুলো খুবই জরুরি বিষয়। নিঃসন্দেহে। কিন্তু একটা সুস্থ জীবন আর স্থিতিশীল পরিবারের জন্য গর্ভাবস্থার পরিচর্যার পাশাপাশি গর্ভধারণের পরিকল্পনা করাটাও তো সমান গুরুত্বপূর্ণ, তাই না? একদম। তাই আজ আমরা পরিবার পরিকল্পনা আর নিরাপদ গর্ভপাত পরিষেবা নিয়ে একটা বিশদ আলোচনায় ঢুকব। এর উদ্দেশ্য কিন্তু শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, না, বিলকুলই না। বরং মূল লক্ষ্য হল নারীর স্বাস্থ্য রক্ষা করা, সন্তানদের মধ্যে একটা সঠিক ব্যবধান রাখা আর কখন সন্তান নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করা। যা আখেরে পরিবারের আর্থিক চাপ কমাতেও সাহায্য করে। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর খরচ তো আছে। ঠিক। আর এই আলোচনাটা এখনকার সময় খুব প্রাসঙ্গিক। কারণ অপরিকল্পিত গর্ভধারণ আমাদের সমাজে এখনও একটা সাধারণ ঘটনা। এটা তো ঠিক। পদ্ধতির জন্য নয়, ঝুঁকিটা তৈরি হয় দেরিতে সিদ্ধান্ত নেওয়া, সামাজিক লজ্জা আর সবচেয়ে বড় কারণ হল অযোগ্য বা হাতুড়ে ডাক্তারের কাছে যাওয়া। ওহ, আচ্ছা। সঠিক পরিবার পরিকল্পনা আর নিরাপদ গর্ভপাত পরিষেবা সরাসরি মাতৃমৃত্যুর হার কমাতে পারে। একটা তথ্য দিই, অসুরক্ষিত গর্ভপাতের কারণে যে মাতৃমৃত্যুগুলো হয় তার প্রায় ৯০% কিন্তু গর্ভপাতের পর সঠিক গর্ভনিরোধক ব্যবহার করে এড়ানো সম্ভব। ৯০%! এটা তো একটা বিরাট সংখ্যা। তার মানে সঠিক তথ্য আর পরিষেবার অভাবটাই আসল সমস্যা। একদম। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। পরিবার পরিকল্পনার জন্য কি কি উপায় আমাদের হাতে আছে সেগুলোর একটা পরিষ্কার ধারণা পেলে অনেকের সুবিধা হবে। নিশ্চয়ই। পদ্ধতিগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। ধরুন, প্রথমত আছে প্রাকৃতিক পদ্ধতি। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে, সাফল্যের হার একটু কম। আচ্ছা। এরপর আসছে বাধা পদ্ধতি বা ব্যারিয়ার মেথড। এর মধ্যে পুরুষ আর মহিলা কন্ডোম তো সবাই চেনে। হ্যাঁ। এছাড়া আছে খাওয়ার বড়ি বা ওরাল পিল, যা খুব কার্যকর একটা অস্থায়ী পদ্ধতি। ইনজেকশনও আছে, যেমন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অন্তরা পাওয়া যায়। আর দীর্ঘমেয়াদী কিছু আছে? হ্যাঁ, আছে তো। দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতির মধ্যে খুব জনপ্রিয় হল আইইউসিডি বা ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটাকে আমরা সাধারণত কপার-টি বলি। ও, কপারটি, বুঝেছি। আর সবশেষে হলো স্থায়ী পদ্ধতি। মহিলাদের জন্য টিউবল লাইগেশন বা মিনিল্যাপ, আর পুরুষদের জন্য ভ্যাসেক্টমি। আপনি অস্থায়ী আর স্থায়ী এই দু ভাগের কথা বললেন। তার মানে কি বেশিরভাগ পদ্ধতি এমন যে কেউ চাইলে ব্যবহার বন্ধ করে আবার সন্তান নিতে পারেন? একদম তাই। কন্ডোম, পেল, ইনজেকশন, কপার-টি এই সবই অস্থায়ী। ব্যবহার বন্ধ করলেই প্রজনন ক্ষমতা আবার আগের মতো হয়ে যায়। শুধু টিউবাল লাইগেশন আর ভ্যাসেক্টমি স্থায়ী, তাই তো? হ্যাঁ, ঠিক। আর এখানেই কিছু ভুল ধারণা চলে আসে। যেমন, পুরুষদের ভ্যাসেক্টমি নিয়ে একটা ভয় কাজ করে যে এতে নাকি পুরুষত্ব কমে যায়। এটা তো খুব শোনা যায়। অথচ এটা যে কতটা ভুল ধারণা! ভ্যাসেক্টমি একটা খুব সাধারণ ছোট্ট অস্ত্রোপচার। এর সাথে শারীরিক ক্ষমতা বা পুরুষত্বের কোনো সম্পর্কই নেই। এই ভয়টা যে এখনও সমাজে এতটা গেঁথে আছে সেটাই অবাক করার মতো। আচ্ছা, এই যে এতগুলো পদ্ধতির কথা বললেন, এগুলো সাধারণ মানুষ পাবে কোথায়? খরচই বা কেমন? আর এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই সমস্ত পরিষেবা কন্ডোম, পেল, জরুরি গর্ভনিরোধক, আইইউসিডি সব কিছু সরকারি স্বাস্থ্যকেন্দ্র আর হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। বিনামূল্যে? একদম। সরকার এই পরিষেবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক উদ্যোগ নিয়েছে। যেমন ২০১৬ সালে মিশন পরিবার বিকাশ বলে একটা প্রকল্প শুরু হয়েছিল। সেটার কাজ কি ছিল? দেশের যে জেলাগুলোতে প্রজনন হার বেশি, সেখানে গর্ভনিরোধক পরিষেবা আরও সহজলভ্য করে তোলা। এই প্রকল্পের অধীনে কি কোনো প্রচারের কাজও করা হয়? শুধু জিনিস থাকলেই তো হবে না, মানুষকে জানাতেও তো হবে। ঠিক এই জায়গাটাতেই সরকার বিশেষভাবে নজর দিয়েছে। যেমন নুই পেহেল কিট, যা নবদম্পতিদের দেওয়া হয়। আচ্ছা। এরপর আছে সারাথি, ভ্রাম্যমাণ ভ্যান, যা গ্রামে গ্রামে গিয়ে তথ্য প্রচার করে। তবে আমার মতে সবচেয়ে অভিনব উদ্যোগ হল সাস বহু সম্মেলন। সাস বহু সম্মেলন, নামটা তো বেশ মজার। এর পেছনের ভাবনাটা ঠিক কি? ভাবনাটা খুব সহজ কিন্তু কার্যকর। অনেক পরিবারে স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেন শাশুড়ি আর বৌমারা। ঠিক। তো তাদের একসাথে বসিয়ে একটা আলোচনার পরিবেশ তৈরি করা হয়। এতে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ভুল ধারণাগুলো দূর করা যায়। বাহ,
এটা তো জনস্বাস্থ্যের প্রসারে সামাজিক কাঠামোর একটা দারুণ ব্যবহার। একদম। বেশ, তাহলে আমরা নিয়মিত আর দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে কথা বললাম, কিন্তু ধরুন সব রকম সতর্কতার সত্ত্বেও ভুল হয়ে গেল বা কোনো দুর্ঘটনা ঘটল, সেই জরুরি অবস্থার জন্য কি ব্যবস্থা আছে? এই জরুরি অবস্থার জন্যই আছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা ইসিপি। ও হ্যাঁ। অসুরক্ষিত যৌন মিলনের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা নিলে গর্ভধারণ আটকানো যায়। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, ইসিপি কিন্তু কোনো গর্ভপাতের ওষুধ নয়। এটা গর্ভধারণ হতেই দেয় না, তাই তো? ঠিক তাই। এটা হয় ডিম্বাণু নিঃসরণ পিছিয়ে দেয় অথবা নিষেক প্রক্রিয়াকে বাধা দেয়। গর্ভধারণ হয়ে গেলে এটা আর কোনো কাজ করে না। তার মানে এটা একরকম শেষ মুহূর্তের সুরক্ষা, কিন্তু এটাকে নিয়মিত ব্যবহার করা একদমই উচিত নয়। একেবারেই। নামেই বলা আছে এটা জরুরি অবস্থার জন্য। সঠিকভাবে ব্যবহার করলে নিরাপদ, কিন্তু এটা পরিবার পরিকল্পনার নিয়মিত পদ্ধতি নয়। আর এই পরিষেবাও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়। আচ্ছা। আর ইসিপি ব্যবহারের পর ভবিষ্যতে কোন পদ্ধতি ব্যবহার করা উচিত সে বিষয়ে একজন স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়াটা খুব জরুরি। বেশ, তাহলে আমরা গর্ভধারণ প্রতিরোধের উপায়গুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু যদি এসব পদ্ধতি ব্যবহার না করা হয় বা ব্যর্থ হয় আর একজন নারী গর্ভধারণ চালিয়ে যেতে না চান, তখন ভারতে গর্ভপাতের আইনি ব্যবস্থাটা ঠিক কীরকম? ভারতে গর্ভপাত একটা সুরক্ষিত এবং আইনি চিকিৎসা পরিষেবা। এটা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বা এমটিপি অ্যাক্টের অধীনে নিয়ন্ত্রিত হয়। তার মানে এটা বেআইনি নয়? না, নির্দিষ্ট পরিস্থিতিতে একজন মহিলা গর্ভপাত করাতেই পারেন। আর সরকারি হাসপাতালে এই পরিষেবা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে নিরাপদে এবং বিনামূল্যে বা খুব কম খরচে পাওয়া যায়। আইনের কিছু জরুরি দিক যদি একটু সহজ করে বুঝিয়ে দেন, যা সাধারণ মানুষের জানা দরকার। নিশ্চয়ই। যেমন গর্ভধারণের ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের জন্য একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা আরএমপির মতামতই যথেষ্ট। আর তারপর? ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য ২ জন আরএমপির মতামত লাগে। তবে এই সময়সীমা কিছু বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ধর্ষণের শিকার, নাবালিকা বা বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, সেটা শায়দ অনেকেই জানেন না। সেটা কি? সবচেয়ে জরুরি তথ্যটা হল, গর্ভপাতের জন্য আইনত স্বামীর সম্মতির প্রয়োজন বাধ্যতামূলক নয়। ১ মিনিট, এখানে একটু থামতে চাই। আপনি বলছেন আইনত একজন প্রাপ্তবয়স্ক মহিলার গর্ভপাত করানোর জন্য তার স্বামীর অনুমতি নেওয়ার কোনো দরকার নেই? একদমই দরকার নেই। এটা তো একটা বিরাট ব্যাপার। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা জানেন না। এটা তো একজন মহিলার নিজের শরীরের ওপর তার অধিকারের কথা বলছে। ঠিক, এটাই এমটিপি আইনের মূল ভিত্তি, মহিলার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে রক্ষা করা। সামাজিক চাপ অন্যরকম হতে পারে, কিন্তু আইনি কাঠামোটা খুব স্পষ্ট। আর পরিষেবা সুরক্ষার ব্যাপারটা? সুরক্ষাটা মূলত ৩টে বিষয়ের উপর নির্ভর করে: গর্ভধারণ কতদিনের, কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, আর কে পরিষেবা দিচ্ছেন, মানে প্রদানকারীর যোগ্যতা। আপনি পদ্ধতির কথা বললেন। পদ্ধতিগুলো কি কি? মানে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়? মূলত ২টো প্রধান পদ্ধতি আছে। গর্ভাধানের সময়কালের ওপর নির্ভর করে ডাক্তাররা ঠিক করেন কোনটা উপযুক্ত হবে। আচ্ছা। প্রথমটা হলো মেডিকেল অ্যাবর্শন, মানে ওষুধের মাধ্যমে গর্ভপাত। হুম। এটা গর্ভাবস্থার প্রথম দিকে, মানে ৯ সপ্তাহ বা ৬৩ দিন পর্যন্ত খুব কার্যকর। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো সার্জিক্যাল অ্যাবর্শন। যখন গর্ভাবস্থা কয়েক সপ্তাহ পেরিয়ে যায় বা মেডিকেল অ্যাবর্শন উপযুক্ত নয়, তখন এটা করা হয়। এর মধ্যে খুব নিরাপদ একটা পদ্ধতি হলো ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। আপনি যে দুটো পদ্ধতির কথা বললেন, একজন রোগীর দিক থেকে দেখলে কোনটা বাছা হবে, সেটা কি শুধু কত সপ্তাহের গর্ভধারণ তার উপরেই নির্ভর করে, নাকি গোপনীয়তা, খরচ বা গ্রামে সার্জিক্যাল সুবিধার অভাব, এই বিষয়গুলোও কোনো একটা পদ্ধতির দিকে মানুষকে ঠেলে দেয়? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। আদর্শগতভাবে সিদ্ধান্তটা পুরোপুরি ডাক্তারির, কিন্তু বাস্তবে আপনার বলা বিষয়গুলো একটা ভূমিকা নেয়। যেমন মেডিকেল অ্যাবর্শনে হাসপাতালে থাকতে হয় না, তাই অনেকে এটাকে বেশি ব্যক্তিগত মনে করেন। কিন্তু এর বিপদও তো আছে। অবশ্যই। সবচেয়ে বড় বিপদ হলো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধের দোকান থেকে কিনে খাওয়া। এটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। কি রকম বিপদ? অতিরিক্ত রক্তপাত বা অসম্পূর্ণ গর্ভপাতের মতো গুরুত্বপূর্ণ ঝুঁকি থাকে। তাই বারবার বলা হয়, এই ওষুধ সবসময় ডাক্তারের তত্ত্বাবধানেই খেতে হবে। আর পরিষেবার পর ডাক্তারের কাছে গিয়ে ফলো আপ করানোটা বাধ্যতামূলক।
আর সার্জিক্যাল অ্যাবর্শনের ক্ষেত্রে সতর্কতাগুলো কি কি? সার্জিক্যাল অ্যাবর্শন যেহেতু একটা ডাক্তারি প্রক্রিয়া, এটা শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তাররাই করেন। এটা খুব দ্রুত এবং নিরাপদ একটা পদ্ধতি। মনে রাখতে হবে যে কোনো হাতুড়ে বা বেআইনি পদ্ধতির চেয়ে এই ডাক্তারি পদ্ধতিগুলো অনেক বেশি নিরাপদ। ঠিক। আমার একটা ঘটনা মনে পড়ছে। একজন মহিলা দোকান থেকে পিল কিনে খাওয়ার পর তার অসম্পূর্ণ গর্ভপাত হয়, কিন্তু ভয়ে বা লজ্জায় ডাক্তারের কাছে যাননি। তারপর মারাত্মক ইনফেকশন হয়ে যায়। যখন তাকে হাসপাতালে আনা হলো, তখন তার জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছিল। এটা ভয় দেখানোর জন্য বলছি না, এটা বোঝানোর জন্য বলছি যে মেডিকেল মানে নিজে নিজে করা নয়, ডাক্তারের তত্ত্বাবধানটাই আসল। এই আলোচনা থেকে একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসছে। এই গর্ভপাত পরিষেবা দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি আসলে কারা? যে কেউ কি এটা করতে পারে? একেবারেই না, এবং এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। আইন অনুযায়ী শুধুমাত্র একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা RMP এই পরিষেবা দিতে পারেন। আর তার যোগ্যতা? ন্যূনতম যোগ্যতা হল MBBS, এবং তাদের ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগবিদ্যায় প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে। কোনো অপ্রশিক্ষিত ব্যক্তি বা হাতুড়ে ডাক্তারের কাছে গর্ভপাত করানো মানে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। তার মানে বেশিরভাগ মৃত্যুই অসুরক্ষিত গর্ভপাতের কারণেই হয়? আমি আবারও জোর দিয়ে বলছি, বেশিরভাগ মৃত্যু গর্ভপাত পদ্ধতির জন্য হয় না, বরং অযোগ্য ব্যক্তিদের দ্বারা করানো অসুরক্ষিত গর্ভপাতের কারণেই হয়। আসল সংকটটা হাতুড়ে ডাক্তারদের নিয়ে, চিকিৎসা পদ্ধতিটা নিয়ে নয়। সরকার কি পরিবার পরিকল্পনায় উৎসাহ দেওয়ার জন্য অন্য কোনোভাবেও সাহায্য করে? হ্যাঁ, যেমন স্থায়ী পদ্ধতি, মানে বন্ধ্যাকরণ গ্রহণ করার জন্য সরকার থেকে আর্থিক প্রোৎসাহন দেয়া হয়। এটা কি বাধ্যতামূলক? না, কোনোভাবেই নয়। এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। উদ্দেশ্য হল যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নিচ্ছেন তাদের সমর্থন করা। সব মিলিয়ে পরিবার পরিকল্পনা আর গর্ভপাত নিয়ে সমাজে অনেক ভয় আর ভুল ধারণা আছে। চলুন কয়েকটা প্রধান ভুল ধারণা নিয়ে সরাসরি কথা বলি। যেমন একটা ভয় শোনা যায় যে নিরাপদ গর্ভপাত করালে ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটা কি সত্যি? এক কথায় সম্পূর্ণ ভুল। একজন যোগ্য ডাক্তার সঠিক পদ্ধতিতে গর্ভপাত করালে প্রজনন ক্ষমতার কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না। বরং অসুরক্ষিত গর্ভপাতের ফলে ইনফেকশন হয়ে প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আরেকটা ধারণা হলো সরকারি হাসপাতালে নাকি গর্ভপাত করানোই হয় না। এটাও একটা বিরাট ভুল ধারণা। আগেই যেমন বললাম, সরকারি হাসপাতালে এই পরিষেবা আইনত উপলব্ধ, নিরাপদ এবং বিনামূল্যে বা স্বল্প মূল্যে পাওয়া যায়। গোপনীয়তাও কঠোরভাবে বজায় রাখা হয়। কপারটি বা IUCD নিয়েও তো একটা ভয় কাজ করে যে এটি জরায়ুতে ইনফেকশন তৈরি করে। দেখুন, যদি একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী সঠিকভাবে এবং জীবাণুমুক্ত পরিবেশে IUCD পরিয়ে দেন, তাহলে ইনফেকশনের ঝুঁকি প্রায় থাকেই না। নিয়মিত ফলো আপ করলে এই ঝুঁকি আরও কমে যায়। আসল কথা হলো, গুজবে কান না দিয়ে ডাক্তারের সাথে খোলাখুলি আলোচনা করা উচিত। আজকের এই বিশদ আলোচনা থেকে কয়েকটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে এলো। প্রথমত, পরিবার পরিকল্পনা এবং নিরাপদ গর্ভপাত পরিষেবা আক্ষরিক অর্থে জীবন বাঁচায়। একদম। দ্বিতীয়ত, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কাউন্সেলিং থেকে শুরু করে গর্ভনিরোধক এবং নিরাপদ গর্ভপাত এই সমস্ত পরিষেবা উপলব্ধ। আর তৃতীয়ত, যে কোনো প্রয়োজনে দ্রুত যোগ্য স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া আর অসুরক্ষিত পদ্ধতি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আর সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। আজ আমরা পরিষেবা, আইন আর ডাক্তারি পদ্ধতি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু একটা সমাজের সার্বিক স্বাস্থ্য তো শুধু পরিকাঠামোর ওপর নির্ভর করে না। ঠিক। আমাদের ভাবতে হবে পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের শিক্ষা, তাদের অর্থনৈতিক স্বাধীনতা আর আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কতটা জরুরি। আমরা হয়তো স্বাস্থ্য পরিষেবাগুলো সবার জন্য উপলব্ধ করে দিলাম, কিন্তু এই সামাজিক বিষয়গুলো যদি সমাধান না করি, তাহলে কি আমরা প্রকৃত অর্থে একটা সুস্থ ও সচেতন সমাজ গড়তে পারব?